রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সবাইকে স্বাগত। নিউজ 24 এর দুপুর 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। এবারে পুরো খবর। বেনাপোল থেকে উদ্ধার হওয়া নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার রাতে তাকে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করে রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা। বিজিবি বলছে, ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় তার বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা করা হয়েছে। গেল 10 মার্চ রাজধানীর হাতিরপুলে পক্ষকাল পত্রিকার কার্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন কাজল। এরপর থেকেই তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বলে জানান তার স্বজনরা। রাত 3টার দিকে বিজিবি শফিকুল ইসলাম কাজল নামে এক ভদ্রলোককে আমাদের কাছে হস্তান্তর করে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে তারা লিখিতভাবে অভিযোগ দায়ের করে। এই অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বকুল মাহবুব। বকুল মাহবুব, জানতে চাই সাংবাদিক শফিকুল ইসলামকে আদালতে উপস্থাপন করা হয়েছে কিনা এখনো পর্যন্ত? যেমনটি বলছিলেন, আমি এখন দাঁড়িয়ে আছি বেনাপোল পোর্ট থানার সামনে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত মামুন খান এবং সার্কেল এসপি জুয়েল ইমরান এখানে উপস্থিত আছেন। তাকে এখনই গাড়িতে তোলা হবে এবং তাকে যশোর আদালতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বিজিবি যে মামলা দায়ের করেছে সেটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এলিভেন্সি মামলা। পোর্ট থানা পুলিশ জানিয়েছে যে নিয়ম অনুযায়ী আমরা যেহেতু মামলাটি বিজিবি করেছে এবং আমাদেরকে কোর্টে হস্তান্তর করতে হবে, সে উদ্দেশ্যে আমরা এখনই তাকে নিয়ে যাচ্ছি। আর আমাকে আগে জানিয়েছিল যে তার পরিবারের লোকজন ঢাকা থেকে রওনা হয়েছে তাকে এখানে নেওয়ার জন্য। তো এখনো তার পরিবারের কোনো সদস্য বেনাপোল এসে পৌঁছায়নি। আমরা বেনাপোল পোর্ট থানার সামনে অপেক্ষা করছি। এখানে সবাই কিছুক্ষণের মধ্যেই তাকে নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। এর আগে রাত্রে বেনাপোল রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের একটি টহল দল বেনাপোল সাদিপুর গ্রামের মাঠ থেকে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে আটকের কথা আমাদেরকে জানায়। সেখানকার বিজিবি ইনচার্জ হাবিলদার আসর উদ্দিন সাংবাদিকদেরকে বলেন যে গভীর রাতে সে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, এই জন্য তাকে আমরা আটক করেছি। আমি এই মুহূর্তে থানার দেখতে পাচ্ছি যে শফিকুল ইসলামকে গাড়িতে নেওয়ার জন্য আনা হচ্ছে এবং তাকে গাড়িতে নিয়ে এখনই যশোর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে। একজন সহকারী পুলিশ পরিদর্শক এবং 2জন সিপাহী কে দিয়ে স্কট করে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে গাড়িতে ওঠানো হচ্ছে। আমরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। তাকে এখনই নিয়ে রওনা দেওয়া হবে। বকুল মাহবুব, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ খবরাখবর জানাবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। আসছে জুনেই করোনার সফল ভ্যাকসিন আবিষ্কারের সুখবর পাবে বিশ্ববাসী। সম্প্রতি বিবিসি রেডিও 4 টুডে এর অনুষ্ঠানে এমন আশাবাদ ব্যক্ত করলেন ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্য রিজিয়াস প্রফেসর অফ মেডিসিন স্যার জন বেল। তিনি বলেন, মানুষের উপর তাদের গবেষণায় উদ্ভাবিত ভ্যাকসিনের প্রয়োগের ফলাফল জুনের মাঝামাঝিতেই পাওয়া যাবে, আর তা প্রায় 100% সফল হবে বলেই আশাবাদী তারা। গেল ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি, সেখান থেকেই মহামারী আকার ধারণ করে এখন সারা বিশ্বে দাপট দেখাচ্ছে ভাইরাস। তবে বসে নেই ভাইরাস বিশেষজ্ঞরা। গত 5 মাসে সারা বিশ্বে প্রায় 90টি ভ্যাকসিন তৈরি হয়েছে। এসব ভ্যাকসিন নানা পর্যায়ে পর্যবেক্ষণে রয়েছে। এসব ভ্যাকসিনের মধ্যে অন্তত 6টি ভ্যাকসিন পরীক্ষায় মানবদেহের জন্য কার্যকর বলেও দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন ডেভেলপার্স, অর্থায়নকারী ও অন্য অংশীদারেরা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই 5 মাসে তৈরি হওয়া এত ভ্যাকসিনের মধ্যে কোন ভ্যাকসিনটা আসলে কার্যকর বা মানবদেহের জন্য কোন ভ্যাকসিনটি বেছে নেওয়া হবে, এটাই মূলত এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবারে সাবধান অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত দেশের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার। উদ্বোধনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। স্বাস্থ্য প্রকৌশলীরা বলছেন, একসাথে 2000-এরও বেশি রোগীর চিকিৎসার এমন অভিজ্ঞতা আগে ছিল না। এজন্য বেশ সতর্কতার সাথে প্রস্তুতি নিচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। একসাথে 2000-এরও বেশি রোগী চিকিৎসা নেবেন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির এই অস্থায়ী হাসপাতালে। সারা বিশ্বে চীনের উহান ছাড়া এমন অভিজ্ঞতা আর কোথাও নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উদ্বোধনের সম্ভাব্য দিন ঠিক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়কও নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে এখানে একজন ডাইরেক্টর সাহেবকে পোস্টিং দিয়েছে। আমাদের এক্সচেঞ্জ সাহেব কিছুক্ষণ আগে ওনাকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখিয়েছেন এবং ওনার সঙ্গে 2 জন এডিও পোস্টিং দিয়েছেন। ওনার পুরো সেট আপ করার জন্য, ওনার ম্যানেজমেন্টের জন্য যে জায়গাটা, সেটাও আমরা বসুন্ধরাকে ধন্যবাদ জানাই যে ওনারা একটা স্পেসও আবার অতিরিক্ত দিয়েছেন। সেটা কিছু রিমডেলিং করা লাগবে, সেটাও আমরা কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। আমরা আশা করছি যে এটা 5 তারিখে আমরা কর্তৃপক্ষের নিকট এটা হস্তান্তর করতে পারবো। আইসিসিবি স্টাফদের স্বাস্থ্য ঝুঁকি মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এর পরিচালক। আমাদের যারা কর্মী এখানে যারা সংযুক্ত হয়ে কাজ করবে, ইনক্লুডিং মি, আমাদের প্রত্যেককে WHO-র যে নির্দেশনা আছে সেভাবে মেনেই আমরা এখানে কাজ করব বা আমরা যোগাযোগ ব্যবস্থাপনা কার্যক্রমগুলো চালিয়ে যাব। তাদের কাছ থেকে আমরা অলরেডি তথ্য নিচ্ছি কিভাবে প্রোটেকশনের থেকে কাজ করা যায়। আইসোলেশন সেন্টার নির্মাণ শেষ হওয়ায় এখন চলছে 73 বেডের আইসিইউ নির্মাণ কাজ। হাসপাতাল উন্মুক্ত হলে করোনা রোগীদের চিকিৎসা জটিলতা অনেকটাই নিরসন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপর্যয়। চাকরি হারাতে পারেন লাখ লাখ শ্রমিক। বিশ্বব্যাংক বলছে, গেল বছরের তুলনায় এই বছর রেমিটেন্স কমে যেতে পারে 22%। বিশেষজ্ঞদের মতে, বৈদেশিক শ্রমবাজার তথা দেশের অর্থনীতি বাঁচাতে প্রবাসী শ্রমিকদের ব্যাপারে এখন থেকেই সরকারকে বিশেষ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। করোনা সংকটের প্রভাবে তেলের দাম কমে যাওয়ায় স্থবিরতা নেমে এসেছে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে। দেশে দেশে চলছে কর্মী ছাঁটাই। প্রবাসী শ্রমিকদের নিজ দেশে ফিরে যেতে তাগাদা দিচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। আর বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের অন্তত 85% এই অঞ্চলে হয় হুমকিতে পড়েছে পুরো শ্রমবাজার। এমন পরিস্থিতিতে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারে চরম বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বড় রকম সংকটে আসলে পড়েই গেছে, কারণ একটা বড় সংখ্যায় মানুষ দেশে ফেরত চলে আসতে বাধ্য হয়েছেন, আরো হয়তো ভবিষ্যতে আসবেন, এবং এনারা আদৌ ভবিষ্যতে তাদের কাজ ফেরত পাবেন কিনা এরকম নিশ্চয়তা নেই। ইতিমধ্যে আমাদের 1.5 লাখ লোক বিদেশে যেতে পারেনি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ এই সময় অন্তত পক্ষে 2 লাখের বেশি প্রবাসী ফিরে এসেছে এবং 1 কোটিরও বেশি লোক যারা বিদেশে আছেন তাদের একটা বড় অংশেরও কাজ নেই। বিশ্বব্যাংকের পূর্বাভাস, বাংলাদেশে গেল বছরের তুলনায় চলতি বছর প্রবাসী আয় 22% কমে যেতে পারে। $18 বিলিয়ন থেকে নেমে যেতে পারে $14 বিলিয়ন। পরিস্থিতি অনুকূলে নেই স্বীকার করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীও। এটাতে তো আমরাও এফেক্টেড, ওরাও এফেক্টেড, যার জন্য ওখান থেকে ম্যাক্সিমাম মানুষ ছাঁটাই করে ফেরত পাঠাচ্ছে। আর এর সাথে আনডকুমেন্টেড তো আমাদের ওখানে অনেকগুলি আছে। পরিস্থিতি মোকাবেলায় এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশে তাদের জীবিকা জীবন নির্বাহের একটা নতুন বা বিকল্প জায়গা হয়তো চিন্তা করতে হবে, কারণ অচিরেই তারা হয়তো আর বিদেশে ফেরত যেতে পারবেন না। শুধু প্রণোদনা দিয়ে এই সংকট মোকাবেলা করা যাবে না। আমরা আমাদের কর্মীদের ফের কি করে পাঠাতে পারি, বিদেশে যারা আছেন তারা পরিস্থিতি স্বাভাবিক হলে কি করে কাজে যুক্ত হতে পারেন, সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যে 1,28 লাখ কর্মী বিদেশে গেছেন, তাদের মধ্যে অন্তত 1 কোটি শ্রমিকের কর্মসংস্থান হয়েছে মধ্যপ্রাচ্যের 10-12টি দেশে। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবারে হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 5 জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 175 জনে। একদিনে নতুন করে করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন 552 জন। এখনো পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন 8783 জন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছেন 177 জন। শনিবার নিয়মিত ব্রিফিংয়ে করোনার সার্বিক পরিস্থিতি জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। পরিবারের চিকিৎসক ও ঘনিষ্ঠ সহচর ডাক্তার সকল সেবিকা নার্স বিশ্বজুড়ে মরণঘাতী করোনার ছোবলে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও প্রায় 5200 মানুষের। যুক্তরাষ্ট্রের মৃত্যুর তালিকা বরাবরের মতোই দীর্ঘ। দেশটিতে গত একদিনে মারা গেছে 1657 জন। করোনায় বিধ্বস্ত ব্রিটেনও 24 ঘন্টায় 621 জন প্রাণ হারিয়েছেন। ব্রাজিলও বাড়ছে মৃত্যু। রাশিয়ার পরিস্থিতিও নাকাল, বিপর্যস্ত এশিয়াও। ভারতে গেল একদিনে প্রাণহানি শতাধিক, আর বিশ্বে মোট মৃত্যু 2,45,000। 34,85,000 আক্রান্ত, সেরে উঠেছে 11 লাখের বেশি মানুষ। আসমান তুলি জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে প্রতিদিনই মৃত্যু তালিকায় যোগ হচ্ছে হাজার হাজার করোনা রোগী। ভাইরাসটির প্রকোপে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও প্রায় 1700 মানুষ। এই নিয়ে দেশটিতে প্রাণহানি 68,000-এ গড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা 11,61,000। করোনায় বিপর্যস্ত ব্রিটেনও গেল একদিনে দেশটিতে 621 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 28,000 ছাড়ালো। এই ঘটনায় প্রাণহানিতে ইতালিকে ছুঁতে যাচ্ছে যুক্তরাজ্য। নতুন হটস্পট ব্রাজিলেও বাড়ছে প্রাণহানি ও সংক্রমণ। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় 7,000 আর আক্রান্ত 97,000 ছাড়িয়েছে। রাশিয়াতেও বৃদ্ধি পাচ্ছে ভাইরাসটির ভয়াবহতা। দেশটিতে কোভিড-19-এ মারা গেছে 1200-র বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা 1,24,000-এর বেশি। সংক্রমণের তালিকায় রুশ প্রধানমন্ত্রীর পর এবার যোগ হলেন পুতিন সরকারের আরও 2 মন্ত্রী। তবে ইতালি সহ ইউরোপের মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও স্পেনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, আর জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে ফ্রান্স। ইউরোপ আমেরিকার পর ক্রমেই ঝুঁকি বাড়ছে এশিয়ায়। তাই তো সংক্রমণ রোধে অবৈধ অভিবাসীদের আটক করা হচ্ছে মালয়েশিয়ায়। শুক্রবার এই অভিযানে রাজধানী কুয়ালালামপুরে শত শত অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয়। ভারতের পরিস্থিতিও নাকাল। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও প্রায় 300 মানুষ। মোট মৃত্যু 1300 ছাড়িয়েছে। এমনকি মরণঘাতী এই ভাইরাসটি কেড়ে নিয়েছে ভারতের সাবেক বিচারপতি A.K. ত্রিপাঠীর প্রাণ। তবে এত ভয়ঙ্কর খবরের মধ্যে আসার কথা হলো সারা বিশ্বে এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছে 11 লাখের বেশি মানুষ। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। লকডাউন মানা হচ্ছে না দেশের বিভিন্ন জায়গায়। এই সব বিষয়ে সারা দেশের চিত্র জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যুক্ত হচ্ছে চট্টগ্রামে, আর সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আপনার কাছে জানতে চাই, লকডাউনের সময়সীমা বেড়েছে কিন্তু কেউ নাকি লকডাউন মানছে না। লকডাউনের সর্বশেষ পরিস্থিতি আপনি স্বচক্ষে কেমন দেখছেন, জানতে চাই আপনার মাধ্যমে। আপনাকে ঠিক আপনি আমার পেছনের দিকে দেখলেই বুঝতে পারছেন যে পরিবহন যেভাবে চলার কথা ছিল না সেভাবে কিন্তু চলাচল করছে। কিন্তু এমনকি সকাল থেকে কিন্তু আসলে গণপরিবহন বলতে কিন্তু আসলে বাস ছাড়া কিন্তু আসলে যে ছোটোখাটো যে পরিবহনগুলো আছে সেই পরিবহন কিন্তু অনেকটা চলাচল শুরু করেছে। আর প্রশাসনের যে তৎপরতা ছিল কয়েকদিন আগে আমরা যেমনটা দেখেছি, সেনাবাহিনী সহ পুলিশ প্রশাসন মাইকিং করে মানুষকে সচেতন করার যে দৃশ্যগুলো আমরা দেখেছি, কিন্তু গতকাল থেকে সেই দৃশ্য কিন্তু খুব একটা চোখে পড়ছে না আমাদের। কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু আসলে যে ম্যাজিস্ট্রেটের যে অভিযান থাকার কথা রয়েছে সেই অভিযানও কিন্তু আসলে কোনো বাজারে কিন্তু আমরা দেখিনি। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন লকডাউন নিয়ে যে সাধারণ মানুষকে কিন্তু আসলে যে বারবার সচেতন করার
সচেতন করা হয়েছিল, কিন্তু প্রশাসন অনেকবারে কিন্তু সচেতন করছিল, কিন্তু একেবারে কিন্তু মানুষ কিন্তু আসলে নেমে পড়েছেন। এমনকি তারা বলছিলেন আসলে বিভিন্ন জীবিকার কারণে, এমনকি বিভিন্ন কারণ দেখিয়ে, বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা ছুটে এসেছেন, কিন্তু আসলে রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যস্থলে তারা ছুটে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় লকডাউন না মানা হচ্ছে না, এমনকি আক্রান্তের সংখ্যা কিন্তু আসলে বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু বাড়তে শুরু করেছে। গতকাল এই পর্যন্ত আমরা যতটুকু পর্যন্ত আমরা জেনেছি 3 জন সংক্রমিত হয়েছেন, এমনকি তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে। কিন্তু সুখবর হলো কিন্তু আসলে যে যারা করোনায় অনেক আগে থেকে আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু করোনা জয় করার এরকম কিন্তু আসলে তথ্য আমাদের আছে। গতকাল 10 মাসের যে শিশুটিও কিন্তু আসলে করোনা জয় করে সে বাড়িতে ফিরেছেন, তেমনিভাবে কিন্তু আসলে আরও 17 জন, সব মিলিয়ে বলা যায় কিন্তু 18 জন কিন্তু করোনা জয় করে তাদের বাড়ি ফিরেছেন। সব মিলিয়ে তো আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে তৎপরতা তাদের দেখা না মিলেও তারা কিন্তু আসলে বিভিন্নভাবে তাদেরকে তদারকি রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন। মানুষকে ঘরে থাকার পরামর্শ কিন্তু তারা এখনো পর্যন্ত দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন টাঙ্গাইলের আতিকের কাছে। ধন্যবাদ জয়। আসলে সারা বাংলাদেশের মতনও কিন্তু টাঙ্গাইলে একই পরিবেশ রয়েছে, অর্থাৎ লকডাউন না মানার। কিন্তু আমি লকডাউনের মধ্যেও একটু ভিন্ন চিত্র দেখাতে চাই। আমি যে এলাকায় রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স, অর্থাৎ এই অঞ্চলে প্রায় 5 লক্ষ মানুষের জন্য একটিমাত্র 50 শয্য বিশিষ্ট একটিমাত্র হাসপাতাল। এই হাসপাতালে আমরা জেনেছি যে এই হাসপাতালে প্রায় 2 বছর যাবৎ আসলে নিজস্ব কোনো অ্যাম্বুলেন্স নেই, যার কারণে কিন্তু এখন রোগীদের কিন্তু ব্যাপকভাবে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং বিশেষ করে করোনার মধ্যে যে নমুনা সংগ্রহ করার জন্য যে অ্যাম্বুলেন্স দরকার, সেটি কিন্তু আসলে এই হাসপাতাল যে নিজস্ব অ্যাম্বুলেন্স সেটি কিন্তু নেই। এবং এই হাসপাতালের যিনি কর্মকর্তা রয়েছেন অর্থাৎ মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে একটি মাত্র অ্যাম্বুলেন্স অন্য উপজেলা থেকে নিয়ে আসা হলেও সেটি কিন্তু আসলে সড়ক দুর্ঘটনায় কিন্তু সেটিও এখন বর্তমানে অবস্থায় রয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি জানিয়েছেন। তারপরেও আসলে এখন পর্যন্ত এই যে হাসপাতালে যেটি অ্যাম্বুলেন্স যে বিভিন্নভাবে অন্য ক্লিনিক থেকে ভাড়া করে নিয়ে আসলে তারা চালাচ্ছেন, যার কারণে কিন্তু একদিকে যেমন রোগীরা আসলে সরকারি অ্যাম্বুলেন্স থেকে তারা সুবিধা পাচ্ছেন না, অন্যদিকে কিন্তু আসলে এই হাসপাতালের যে অ্যাম্বুলেন্স যেটি সরকারিভাবে যেটি থাকা দরকার সেটি আসলে নেই। আসলে দ্রুত তারা জানিয়েছেন যে অতি দ্রুত মাধ্যমে যদি অ্যাম্বুলেন্স পাওয়া যায় তবে আসলে সেক্ষেত্রে কাজের যে সুবিধা সেটি পাবে। এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা আমাদের সহকর্মী রয়েছেন রংপুর রেজাউল করিম মানিক, সর্বশেষ জানাবেন লকডাউন পরিস্থিতি সেখান থেকে। মানিক। খবর জানিয়েছিলেন, ঠিক আমি অনুরূপ অবস্থান করছি লালমনিরহাটের খবর জানানোর জন্য অবস্থান করছি শহরের মিশন মোড়ে। একটি বিষয় আসার আলো দিয়ে আপনার কাছে জানাতে চাই যে লালমনিরহাটের আজকে পিতা পুত্র কিছুক্ষণ আগে করোনা জয় করে তারা বাড়ি ফিরলেন। আরেকজন রোগী রয়েছেন আদিতমারিতে। এছাড়া লালমনিরহাটে আর করোনা রোগী নেই বললেই চলে। আর তবে লকডাউন অবস্থা ভেঙে পড়েছে, শহরে চলছে বিভিন্ন গাড়ি ঘোড়া। এই বিষয়ে জানার জন্য ট্রাফিক ইন্সপেক্টর রয়েছেন আব্দুল কাদের, তার সাথে কথা বলতে চাই যে শহরে অসংখ্য গাড়ি ঘোড়া চলছে, মানুষ কিন্তু লকডাউন মানছে না। এই বিষয়ে আপনার মতামত কি? ধন্যবাদ চ্যানেল 24-কে। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের মানুষের চলাচলের প্রতি রেস্ট্রিকশন করা হয়েছে, যার জন্য তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয় এবং পাশাপাশি রমজান মাসের ইফতার সামগ্রী কেনার জন্য তাদের একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে। এই নির্ধারিত সময়ে তারা তাদের কাঙ্ক্ষিত জিনিসগুলি গ্রহণের লক্ষ্যে তারা খুব তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি মুভমেন্ট করে তারা এটা সংগ্রহ করার চেষ্টা করতেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এটা বন্ধ করে দেব। সাধারণত তাদের মুভমেন্টটা 1টা পর্যন্ত করা হয়েছে, তারপরে আমরা এটা আস্তে আস্তে এটা আবার গুরুতরভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যাতে তারা রাস্তায় যথাযথভাবে চলাচল করতে না পারে।
ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাকে। আসলে তন্ময়, আপনি শুনছিলেন, আমরা কথা বলছিলাম ট্রাফিক ইন্সপেক্টরের সাথে। তিনি বলছিলেন যে আসলে 1টা পর্যন্ত শহরের যানবাহন চলাচল বেশি থাকে, এরপরে ধীরে ধীরে কমবে বলে তিনি আমাদের জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের মিশন মোড় থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে দেশ থেকে, আমাদের সঙ্গে বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন করোনা ভাইরাস পরিস্থিতি সর্বশেষ খবর। এবার যুক্ত হতে চাই ঢাকাতে। লকডাউন চলা অবস্থায় ঢাকা রাস্তায় বেড়েছে বেশ গাড়ির চাপ। এই খবরই সংগ্রহ করছেন সহকর্মী আলী তালুকদার। তিনি এখন রয়েছেন রাজধানীর বিজয় সরণি মোড়ে। আমরা এখন যুক্ত চাই আলীর সঙ্গে। আলী তালুকদার, জানতে চাচ্ছি যে লকডাউনের সময়সীমা বেড়েছে, রাস্তায় যানবাহনের পরিমাণও শুনছি আমরা বেড়েছে। আপনি কি দেখছেন আমাদেরকে জানান। আপনি দেখছেন যে এই দিনের তুলনায় আমরা যে এখন দেখেছি যে লকডাউন ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, তখন কিন্তু যানবাহনের সংখ্যা খুবই কম ছিল। আজ অন্যান্য দিনের তুলনায় আজ এসে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। দেখতে পাচ্ছি যে সাধারণ যে পাবলিক গণপরিবহন, সেই গণপরিবহন না থাকলেও অন্যান্য ব্যক্তিগত যাদের গাড়ি রয়েছেন এবং সিএনজি এবং মহাসড়কগুলোতে রিক্সার সংখ্যাও আমরা দেখছি যে মহাসড়ক রিক্সাও চলছে। তো বলা চলে যে লকডাউনে ঘোষণা করার পরে যে যখন সাধারণ মানুষ ঘরে বন্দী ছিলেন, তারা নিয়ম মেনে চলেছিলেন যে এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য সরকার নির্দেশনা তারা মেনে চলছিলেন। এর পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে ধীরে ধীরে যানবাহনের সংখ্যা বাড়ছে। আজ অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেক। আমরা রাজধানীর বিভিন্ন মোড়গুলোতে গিয়েছি, বিভিন্ন সড়কগুলোতে দেখেছি যে পুলিশের চেকপোস্ট, তারা দেখছেন যে প্রয়োজনে যারা বাসা থেকে বের হচ্ছেন তাদের সাথে কথা বলছেন। এছাড়া যারা অন্যান্য কাজে যারা বেরিয়েছেন, যাদের কোনো বিশেষ প্রয়োজন নেই, তাদেরকে কিন্তু তারা ফেরত পাঠাচ্ছেন। এরকমটা আমরা বিভিন্ন রাজধানীর চেকপোস্টগুলোতে দেখেছি। তো বলা চলে যে অন্যান্য দিনের তুলনায় আজ রাজধানীতে যানবাহনের সংখ্যা বেড়েছে। তো এই ছিল আমার কাছে তন্ময় এই বিজয় সরণি থেকে সর্বশেষ খবর। আলী তালুকদার, আপনাকে ধন্যবাদ বিজয় সরণি থেকে যুক্ত আমাদেরকে ঢাকার পরিস্থিতি সর্বশেষ খবর জানাবার জন্য। দর্শক, নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। করোনা ভাইরাসের কারণে আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা নেওয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। এজন্য ভাড়া করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 নির্ধারণ করা হয়েছে। আটকে পড়া ব্রিটিশ ও বাংলাদেশি নাগরিকদের আনা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী 10 মে সকাল 10টায় ফ্লাইটটি ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবে। ফ্লাইটটি বিকেল 4টায় লন্ডনে অবতরণ করবে। একই দিন সন্ধ্যায় 6টায় ফ্লাইটটি লন্ডন থেকে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পরদিন 11 মে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বড় ধসের মুখে 2 কোটি মানুষের জীবন জীবিকার অবলম্বন ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কেউ চাকরি হারানোর শঙ্কায়, কেউ আবার নিজেদের শেষ পুঁজিটুকু হারানোর শঙ্কায় দিন পার করছে। বৈশাখের পর এবার সবচেয়ে বড় ব্যবসার মৌসুম ঈদেও মুনাফা দূরে থাক, পুঁজি ফেরত পাবার নিশ্চয়তাটুকু পাচ্ছে না তারা। সরকার প্রণোদনা ঘোষণা করলেও তা নিয়ে রয়েছে নানা জটিলতা। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ছোট ছোট কারখানা আর হাতে গোনা কয়েকজন শ্রমিক, এমন ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী প্রায় 20 লাখ। বিভিন্ন কুটির শিল্পের সঙ্গেও জড়িত এদেশের প্রায় 68 লাখ উদ্যোক্তা। সরকারি হিসেবে দেশে ক্ষুদ্র ও মাঝারি মানের এসব শিল্পে কর্মরত প্রায় 2.5 কোটি মানুষ, যাদের প্রায় সবাই করোনায় ক্ষতিগ্রস্ত। টানা লকডাউনে কারখানা বন্ধ, তাও আবার এমন এক সময়ে যা ব্যবসার প্রধান 2 মৌসুম। বৈশাখের পর এবার ঈদ সামনে, তবে ক্ষতি কাটিয়ে ওঠার কোনো সুযোগ কাজে লাগাতে পারছে না তারা। ঘরে বসেই গুনতে হচ্ছে ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা খরচ। এজন্য ধীরে ধীরে কারখানা খুলে দেওয়ার অনুমতি চান তারাও।
আমাদের কাছে ওই টাকার যোগান থাকে না। এই ধরনের পরিস্থিতির পরে আমরা আবার কিভাবে ঘুরে দাঁড়াবো, এটা এখন আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমরা কয় মাস আমাদের ফ্যাক্টরি ভাড়া দিয়ে যেতে পারবো, আমাদের যে কর্মী আছে তাদেরকে আমরা কতদিন চালাতে পারবো। ক্ষুদ্র ও মাঝারি মানের শিল্পের জন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 20,000 কোটি টাকার তহবিল, যা বাস্তবায়নে বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে ঋণ নিতে হবে কোনো অ্যাসোসিয়েশনের সহায়তায়। এছাড়া রয়েছে জামানতের জটিলতা। সব মিলে ঋণ প্রকৃত উদ্যোক্তারা পাবেন না বলছেন সংশ্লিষ্টরা। জামানত দেওয়ার ক্যাপাসিটি বা ক্ষমতা থাকে না, এবং যাদের ক্ষমতা থাকে তারা ইতিমধ্যেই তাদের সমস্ত জামানত দিয়ে ফেলছে, নতুন করে তার ক্ষমতা নাই এবং তাদের ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত। সুতরাং এটা যদি জামানতবিহীন না হয়, 90% এসএমই উদ্যোক্তা এই লোনটা কখনো অ্যাভেল করতে পারবে না এবং এটার দ্বারা উপকৃত হবে না। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে সরকারকে, দিতে হবে জামানতবিহীন সহজলভ্য ঋণ সুবিধা। পুরো অর্থনীতিকে কেন্দ্র করে একটা পরিকল্পনা থাকবে যেখানে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা প্রাধান্য পাবেন। এছাড়াও আমাদের অনানুষ্ঠানিক খাতে যারা কাজ করেন বা ব্যবসা করেন তাদের জন্য অর্থনীতির চাকাটা চালু রাখতে হবে। এছাড়া ঈদ সামনে রেখে বিশেষ ব্যবস্থায় ছোট উদ্যোক্তাদের তৈরি পণ্য বিক্রির ব্যবস্থা করার কথাও বলছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি একটু পরেই, সঙ্গে থাকুন। দর্শক স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে নিউজ 24 স্পোর্টস। দুঃখিত দর্শক, ছাতক গ্যাসফিল্ড আগুনের ঘটনায় নাইকো দায়ী, ক্ষতিপূরণ আদায়ের রায় বিশ্ব ব্যাংকের আদালতের। এই বিষয়ে ব্রিফ করছেন জ্বালানির প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যুক্ত হচ্ছে সরাসরি সেখানে। ধরে নিতে পারি যে ট্রাইব্যুনাল এটা বলছে যে শুধু গ্যাস ক্ষেত্রে ধ্বংসের ক্ষতি না, পরিবেশের ক্ষতি এবং স্বাস্থ্যের ক্ষতির পরিমাণটা আমাদের জানাতে বলেছে। ক্ষতি হয়েছে এটা সিদ্ধান্তে বলেই দেওয়া হয়েছে যে ক্ষতি হয়েছে আর ক্ষতিপূরণ দিতে হবে। এখন আমাদের শুধু এখন পরিমাণটা জানাতে হবে। এই পরিমাণটা বের করার জন্য আমরা এক্সপার্ট নিয়োগ আগে থেকে ছিল। এখন ওনাদের সাথে আমরা কথা বলছি, ইন্টারন্যাশনাল এক্সপার্ট। ওনারা হয়তো এই কোভিডটা শেষ হলে বাংলাদেশে এসে তখন এই আরেকটা সার্ভে করে তখন আমাদের একটা রিপোর্ট দিবে। ওই রিপোর্টটা নিয়ে আমরা তখন এক্সিট ট্রাইব্যুনালে জমা দিব। It means you are saying that the survey is going on. হ্যাঁ, কাজটা তো দর্শক আমরা যুক্ত হয়েছিলাম অনলাইন ব্রিফিং এ। এবারে নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ ফুটবল জায়ান্ট সাইফ স্পোর্টিং ক্লাবের দল বদলে নিষেধাজ্ঞা দিল ফিফা। 3 বিদেশি খেলোয়াড়ের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগে এমন সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যদিও ক্লাব কর্তৃপক্ষ পুরো বিষয়টিকে বলছেন এক ধরনের চক্রান্ত। পুরো বিষয়টি মীমাংসা করেই ফিরতে চায় তারা দল বদলে। করোনাকালে দুঃসংবাদ এলো সাইফ স্পোর্টিং ক্লাবের তাঁবুতে। 3 বিদেশি খেলোয়াড়ের পাওনা পরিশোধ না করার দায়ে বাংলার জায়ান্টের দলবদলের নিষেধাজ্ঞা দিল ফিফা। ডেডলাইন অনুযায়ী অর্থ না পেয়ে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে অভিযোগ জানায় স্লোভাকিয়া, মন্টিনেগ্রো ও সার্বিয়ার 3 খেলোয়াড়। তবে ক্লাবের দাবি সাইফ স্পোর্টিং কর্তাদের সরলতাকে পুঁজি করে সুযোগ নিয়েছেন বিদেশি 3 খেলোয়াড়, কারণ তাদের কেউই ছিলেন না ক্লাবের রেজিস্টার্ড ফুটবলার। 2016 সালে চ্যাম্পিয়নশিপ লিগের আগে তৎকালীন কোচের সহযোগিতায় সাইফ স্পোর্টিং এর ট্রায়ালে অংশ নিতে বাংলাদেশে আসেন 3 ফুটবলার। নিকোলা কাবাজুইক নামক এক সার্বিয়ান কোচ ছিল, ও প্লেয়ার গুলারে নিয়ে আসছিল। তো তারপরে রেজিস্ট্রেশন তো প্রশ্নই আছে না। আমরা প্রায় 15-20 দিন আপনার প্র্যাকটিসের পরে তাদের পারফরমেন্স এবং তাদের অ্যাটিটিউড অত্যন্ত খারাপ ছিল প্র্যাকটিসের মধ্যে, আমরা তাদের রিলিজ করে দিই। তারা ফিফাতে কমপ্লেন করে ওই কোচেরই আপনার নেতৃত্বে। তবে পুনরায় দলবদলে ফিরতে হলে আর্থিক ঝামেলার বিষয় মীমাংসা করতে হবে সাইফ স্পোর্টিং ক্লাবকে। সে একটা কালপ্রিট অ্যাটিটিউড দেখিয়ে আপনার আমাদের থেকে কোনো কাগজপত্রে সই করে নিয়েছিল। এগুলি আমরা হয়তোবা তখন সরল বিশ্বাসে করেছিলাম বা এগুলি প্রপারলি আমরা ডিল করতে পারিনি। ব্যাপারগুলো দেখে তো এরকম যদি হতেই হয় যে জরিমানা দিয়ে দিতে, ঠিক আছে, টাকা দিয়ে দিলাম। এছাড়া পুরো ঘটনা সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবগত ছিল বলেও জানান সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল ইসলাম, নিউজ 24। করোনায় প্রাণ হারাচ্ছে মানুষ, কিন্তু জীবিত হচ্ছে প্রকৃতি। জনকোলাহল না থাকায় প্রকৃতি যেন স্বস্তির নিঃশ্বাস নিয়েছে। রাজধানী ঢাকায় কোলাহলমুক্ত পরিবেশে মায়াময় প্রকৃতি তার সৌন্দর্য রাশি যেন একের পর এক তুলে ধরছে।
বর্ষার স্নিগ্ধ প্রকৃতি, গাছে গাছে নতুন ফুলের আগমনও জানান দিচ্ছে এখন কতটা মনুষ্য ভারমুক্ত তারা। বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির এই সজীবতা টিকিয়ে রাখতে পরিবেশ বান্ধব শহর গড়ে তোলার কোনো বিকল্প নেই। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বর্ষা ঋতুকে বলা হয় ফুলের জননী। এই সময় প্রকৃতিতে দেখা যায় বাহারি সব ফুল, ভিন্ন ভিন্ন রঙের ফুলে এই সময় বৃষ্টির ছোঁয়া আরো বাড়িয়ে দেয় সজীবতা। বৃষ্টির পর আকাশ পরিষ্কার হলে মিতালি হয় গাছের সঙ্গে, যে দৃশ্য চোখ জুড়াবে, মন ভরিয়ে দিবে। রাজধানীর রাস্তায় চোখে পড়বে পাখিদের আনাগোনাও। অবাক হলেও এমন সব দৃশ্যই এখন হরহামেশা কনক্রিটের এই শহরে। করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউনে যখন ঘরবন্দি রাজধানীবাসী, তখন প্রকৃতি এভাবেই সাজিয়েছে নিজেকে। করোনায় আক্রান্ত ও মারা যাওয়া মানুষের হিসেব নিয়ে প্রকৃতি বিন্দুমাত্র উদ্বিগ্ন নয়, বরং দূষণমুক্ত, নির্জন, কোলাহলমুক্ত পরিবেশে প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিচ্ছে। কমে গেছে রাজধানীর নানামাত্রিক দূষণও। ঘাস তার নিজস্ব শক্তিতে সোজা হয়ে দাঁড়িয়ে উঠেছে। এই এক অদ্ভুত প্রলোভন। একই সময় আমাদের বায়ুমণ্ডলের যে দূষণ ছিল সেটা কমে 1/6 নেমে এসছে, যার ফলে এখন এই দূষণ আমাদের সাধারণ মানুষ যেন একটা মুক্তির প্রলোভন দেখতে পাচ্ছে। করোনা পরিস্থিতি বহু দিক দিয়ে বিশ্ববাসীর ক্ষতি করলেও প্রকৃতিকে দিয়েছে নিস্তার। লকডাউনের এই সুযোগে যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে প্রকৃতি। মানুষের নির্দয় অত্যাচার হতে সামান্য সময়ের জন্য হলো এই প্রকৃতি মুক্ত। গাড়ি ঘোড়া চলছে না, কলকারখানা বন্ধ, বিমান বন্ধ, এবং এই সমস্ত থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হয় এবং যারা প্রকৃতিকে নির্দয় আচরণের মাধ্যমে দুঃসহ করে তোলে, সেই প্রকৃতিও আজকে সজীব হয়ে উঠেছে। এই সজীব, সবুজ, প্রাণময় প্রকৃতির সাথে মানুষ মিলেমিশে বসবাস করবে, এই উপলব্ধি হলেই যে আধার ঘিরে রেখেছে তা একদিন কেটে যাবে, এমন প্রত্যাশা সবার। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।